প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের অডিওতে আমি পাঠ করব সৈয়দ মুজতবা আলীর লেখা গল্প নটরাজনের একলব্যত্ব। ইতিমধ্যে এই চ্যানেলে এই লেখকের লেখা দেশে বিদেশে উপন্যাস এবং আরও কিছু রম্যরচনা পাঠ করে আপলোড করা হয়েছে। আপনারা প্লেলিস্ট থেকে শুনে নিতে পারেন। শুরু করি আজকের গল্প নটরাজনের একলব্যত্ব। বর্ষা নামার সঙ্গে সঙ্গেই পদ্মার উপর দিয়ে পূর্বইয়া বায়ু বইতে আরম্ভ করে না। সে হাওয়া আসে দিন আষ্টেক পরে, কিন্তু তখনই সাড়া পড়ে যায় বন্দরে বন্দরে মাঝি মহল্লায়। হালের বলদ পালের গরু বিক্রি করে তারা তখন কেনে নৌকোর পাল। পুরনো পালে জোড়াতালি দিয়ে যেখানে চলে যাওয়ার আশা, সেখানে চলে কাঁথার উঁচ আর মোটা সুতো। তারপর আসবে ঝোড়ো বেগে পূব হাওয়া। দেখ তো না দেখ, নারায়ণগঞ্জ নৌকা পৌঁছে যায় রাজশাহী। বিশ্বাস করবেন না, স্রোতের উজানে তরতর করে। আমিও বসে আছি হাল ধরে, পাল তুলে, হাওয়া এই এলো বলে। নোঙর নিইনি। এই শেষ যাত্রায় যেতে হয় এক ঝটকায়, কোথাও থামবার হুকুম নেই। নাতি ডাবাটি এগিয়ে দিয়ে বলল, দাদু তামুক খাও। হাওয়ার আশায় বসে থাকার প্রতিটি মুহূর্ত আনন্দ আবেশে ভরে যায়। নাতি বলল, দাদু সারা জীবন ধরে পদ্মার উজান ভাটা করলে, কত লোকের সঙ্গেই না তোমার দোস্তি হলো। বাড়িতে থেকে ক্ষেত খামার করে দোকানপাট চালালে তো অত শত লোকের সঙ্গে তোমার ভাবসাব হতো না। আর বিদেশি বা কিছু কম, কাহা কাহা মুলুকের রং বেরঙের চিড়িয়া। আমারে কও তাদের কথা। আমি পদ্মা নদীর মাঝি নই, কিন্তু আমার জীবনধারা বয়ে গেছে পদ্মার চেয়েও দেশ দেশান্তরে। কত না অদ্ভুত অদ্ভুত পরিস্থিতি, কত না বিচিত্র চরিত্রের সঙ্গে পরিচয় হয়েছে। এখন পাল তুলে ওপারে যাবার মুখে ভাবছি, এদের কারো কারো সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। কারণ এদের সম্বন্ধে অন্য কেউ যে মাথা ঘামাবে সে আশা আমার কম। প্রচলিতার্থে এরা দেশের কুতুব মিনার নন, অথচ আমার বিশ্বাস এরা যদি সত্যি অ্যাম্বিশাস হতেন, তবে আজ আমার মতো অখ্যাত জনের কাঁধে এদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবার ভার পড়ত না। আর পড়লেও সেটা আমি গ্রহণ করতুম না, কারণ এদের আমি ভালোবেসেছিলুম এরা লাওয়েৎসের চেলা বলে। তারই উপদেশ মতো এরা জীবনের মধ্যপথ অবলম্বন করেছিলেন, 5 জনের সঙ্গে মিলেমিশে আপন প্রতিভা যতদূর সম্ভব চাপা রেখে গোপনে গোপনে তার পরিপূর্ণ বিকাশ দেবার চেষ্টা করেছেন। বাধা পড়লে পড়াই দিতেন মোক্ষম, কিন্তু সর্বক্ষণ এদের চরিত্রে একটা বৈরাগ্য ভাব থাকতো বলে মনে মনে বলতেন, হলে হলো, না হলে নেই। কিন্তু আমাকে একটু সাবধানে নাম পরিচয় ঢেকে চেপে লিখতে হবে। পূর্বেই ইঙ্গিত দিয়েছি, এরা জীবন সভাস্থলে প্রধান অতিথির আসনে বসে ফুলের মালা পরতে চাননি। তাই পাঠক সহজেই বুঝে যাবেন, কারো লেখাতেও তারা হ্যামলেট রঘুপতি হতে চান না, আমার নাতি পরিচিত লেখাতেও না। মনে করুন তার নাম নটরাজন। তার পিতা ছিলেন পদস্থ সরকারি কর্মচারী। আশা করেছিলেন ছেলেও তার মতো 4টে পাস দিয়ে একদিন তারই মতো বড় চাকরি করবে। অন্যায্য আশা করেননি, কারণ নটরাজন ক্লাসের 1 নম্বরই না হলেও প্রমোশন পেত অক্লেশে। আর একটা বিষয়, স্কুলের ভিতরে বাইরে সবাইকে ছাড়িয়ে যেত অবহেলে। ছবি আঁকত। তার অঞ্চলে এখনো দেওয়ালে রঙিন ছবি আঁকার মুরাল অর্থাৎ রেওয়াজ আছে। তারই ওস্তাদ পটুয়ারা স্বীকার করতেন,
নটরাজনের চতুর্দশ পুরুষে যদিও কেউ কখনো ছবি আঁকেননি, তারা খানদানি পটুয়া হতে যাবেন কোন দুঃখে। এ ছেলে জন্মেছে যেন হাতে তুলি নিয়ে। শুধু তাই না, প্রথম বিশ্বযুদ্ধের শেষের দিকে এদেশে যখন হরেক রকম রঙের অভাব চরমে পৌঁছেছে, তখন নটরাজন দেশের কাদা মাটি কাঁকড় পাথর ফুল পাতা থেকে বানাতে আরম্ভ করলো নানা রকমের রং। এটা ঠিক আর্টিস্টের কাজ নয়, এর খানিকটা কেমিস্ট্রি, বাকিটা ক্রাফটসম্যানশিপ। পটুয়ারা নটরাজনকে প্রায় কোলে তুলে নিলেন। তখন তার বয়স 12-13। রবি বর্মা তার অঞ্চলেরই লোক। ওর ছবি কিন্তু নটরাজনকে বিশেষ বিচলিত করেনি। হঠাৎ একদিন সে দেখতে পেল নন্দলালের একখানা ছবি, জঘন্য রিপ্রোডাকশন রেজিস্ট্রেশন, এতই টালমাটাল যে মনে হয় প্রিন্টার তিনটি বোতল টেনে তিনটে রং নিয়ে নেচেছে। নটরাজন কিন্তু প্রথম ধাক্কায় স্তম্ভিত, দ্বিতীয় দর্শনে রোমাঞ্চিত। মধ্য রজনী অবধি সে ছবিটার দিকে এক দৃষ্টে তাকিয়ে রইল। নটরাজন ছিল অসাধারণ পিতৃভক্ত। তার ভবিষ্যৎ সম্বন্ধে পিতা কি আশা পোষণ করেন সে তা জানত। কি করে তাকে বলে যে সে তার গুরুর সন্ধান পেয়ে গিয়েছে, সর্বস্ব ত্যাগ করে তার পদপ্রান্তে তাকে যেতেই হবে। তদুপরি কোথায় মালাবার আর কোথায় শান্তিনিকেতন। পিতাই লক্ষ্য করলেন তার বিষণ্ণ ভাব। পিতা পুত্রে সখ্য ছিল, দূরত্ব নয়। সব শুনে বললেন, বান্ধা পথে যে চলে না তার কপালে দুঃখ অনেক, কিন্তু আপন পথ খুঁজে নেওয়ার অধিকার থেকে বঞ্চিত হওয়ার দুঃখ আরো বেশি। তোমার উপর আমার আশীর্বাদ রইল। অসহযোগ আন্দোলনের প্রথম যুগ। যারা গোলামি তালিম চায় না তারা যাবে কোথায়? বিশ্বকবি কবিগুরু যেন বিধির আদেশে ঠিক ওই শুভ লগ্নেই শান্তিনিকেতনে তাদের জন্য নীড় নির্মাণ করেছিলেন। যত্র বিশ্ব ভবত্যেক নীড়ম। দূর সিন্ধু, মালাবার, গুজরাট, মহারাষ্ট্র, আসাম থেকে ছেলে মেয়ে আসতে লাগলো, দলে দলে নয়, একটি দুটি করে। যারা এলো তাদের মধ্যে 2-4টে ছিল লেখাপড়ায় বিদ্যাসাগর, বাপমা খেদানো বিশ্ব বকাটে। বিশ্বভারতীই তো বিশ্ব বকাটেদের উপযুক্ত স্থান, ওই ছিল তাদের দৃঢ় বিশ্বাস। আসলে এরা ছিল কোনো কৌশলে স্কুল থেকে নাম কাটানোর তালে। অসহযোগের সহযোগিতায় তারা সে কর্মটি করল নিশান উড়িয়ে দামামা বাজিয়ে। বলা বাহুল্য, আমি ছিলুম এই দলের। হিন্দি উর্দুতে বলে 5 উংলিয়া ঘি মে আর গর্দন ডেগ মে, অর্থাৎ 5 আঙুল ঘিয়ে আর গর্দানটাও হাঁড়িয়ে ঢুকিয়ে ভোজন। আমরা যে ভূমানন্দ, ভূমা, বিশ্বপ্রেম, অমৃতের পুত্র, এসব কথা তখন ছিল আমাদের ডাল ভাত। আমাদের মধুরতর স্বপ্নেও কল্পনা করতে পারিনি। এখানে এসে দেখি সেই অমৃত উপচে পড়ছে। সে যুগে বিশ্বভারতীর প্রথম নীতি ছিল, আমি অক্ষরে অক্ষরে তুলে দিচ্ছি, The system of examination will have no place in Vishwabharati, nor will there be any conferring of degrees. বঙ্কিম চাটুর্যের কল্পনা শক্তি বড়ই দুর্বল। তিনি রচেছিলেন, ছাত্র জীবন ছিল সুখের জীবন যদি না থাকিত এক্সামিনেশন। বিশ্বভারতী বঙ্কিমের সে স্বপ্ন মূর্তমান করেছিল এবং ধর্মত ন্যায্যত প্রাক্তনীতির পিঠ পিঠ আসে। যেখানে পরীক্ষা নেই সেখানে ক্লাসে উপস্থিত হওয়া না হওয়া ছাত্রের ইচ্ছাধীন। অতএব রেজিস্ট্রি নেই, রোল কল নেই। আমাদের অভাব ছিল মাত্র একটি উৎকৃষ্ট নিকৃষ্ট যাই হোক চায়ের দোকান। তাই ছিল ঘরে ঘরে স্টোভ আর চায়ের সরঞ্জাম। সত্যকুটিরের বারান্দায় মোড়ার উপর বসে শুনছি ভিতরে স্টোভের শব্দ। কে নগরের মণি গাঙ্গুলি
চা বানাচ্ছে। সামনে গৌর প্রাঙ্গণ পেরিয়ে লাইব্রেরির বারান্দায় ঈষৎ প্রাণচাঞ্চল্য আরম্ভ হয়েছে। বৈতালিকের মূল গায়েন শ্রীযুক্ত অনাদি দস্তিদার, পরবর্তী যুগে খ্যাতিপ্রাপ্ত রবীন্দ্রসঙ্গীতজ্ঞ ও দোহারদের ফুলুরাই গান বাছাই করছেন। পূজনীয় বিধু, ক্ষিতি, হরি একটু পরেই আসবেন। তখনকার দিনে প্রথা ছিল, যারা গত 24 ঘন্টার ভিতর এই প্রথম আশ্রমে এসেছে তারা ভোরের বৈতালিকে উপস্থিত হতো। আমাদের দলটা গুডিগুডিদের তুলনায় ছিল সংখ্যালঘু। অবশ্য আমরা দম্ভ ভরে গুরুদেবকেই উদ্ধৃত করে বলতুম, দ্য রোজ হুইচ ইজ সিঙ্গল নিড নট এনভি দ্য থর্নস হুইচ আর মেনি। কিন্তু তককে তককে থাকতুম দল বাড়ানোর জন্য। হঠাৎ চোখ পড়ল নয়া মালের দিকে। দূর থেকে মনে হলো চেহারাটা ভালোই ভালো মানুষ। জানালা দিয়ে ভিতরের গাঙ্গুলিকে বললুম, এসেছে রে। গাঙ্গুলি এক ঝলক তাকিয়ে নিয়ে গান ধরল, শুনে তোমার মুখের বাণী আসবে ছুটে বনের প্রাণী। অর্থাৎ বিশ্বভারতীর ডাক শুনে বনের প্রাণীরা এসে জুটেছে। ইনিই হলেন আমাদের নটরাজন। দুপুরবেলা খাওয়ার পর তাকে গিয়ে শুধালুম, টেনিস খেলতে জানো? বড়ই গাইয়া, মাস 6 পূর্বে আম্মা ছিলুম, এবং বললে, পেত্তই যাবেন না? এখনো আছি। হকচকিয়ে ইয়েস ইয়েস, নো নো, ইয়েস ইয়েস বলল। র্যাকেট নেই? কুছ পরোয়া ভি নেই, আমারটা দেবক্ষণ। এরপর ভাব হবে না কেন? তবে লাভ হলো না। কলা ভবনের ছাত্র, আমাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয় কম। তবে দেখলুম বাউন্ডুলে স্বভাব ধরে, যখন তখন স্কেচ বই নিয়ে খোয়াইডাঙ্গার ভিতর ডুব মারে। সাঁওতাল গ্রাম থেকে ডিম কিনে এনে গোপনে যে সেদ্ধ করে খাওয়া যায়, আশ্রম তখনও নিরামিষাশী, সেটা ওকে শিখিয়ে দিলুম। সে তো নিত্যি নিত্যি খোয়াই পেরিয়ে সাঁওতাল গাঁয়ে যায়, তার পক্ষে ডিম জোগাড় করা সহজ। কিন্তু ওই গো বেচারা পাড়া ছোঁড়াটা পেটে যে কত এলেম ধরে, সেটা অন্তত আমার কাছে ধরা পড়ল অল্প দিনের ভিতর। আমাকে একটা চেয়ারে বসিয়ে অনেকক্ষণ অবধি এদিক থেকে ওদিক থেকে এগিয়ে পিছিয়ে পর্যবেক্ষণ করে তুলল 2টি ফটো। পরে প্রিন্ট দেখে আমার চক্ষু স্থির। এ যে বাবা প্রফেশনালেরও বাড়া। এবং আজ আমি হুনুরের দেবতা বিশ্বকর্মাকে সাক্ষী রেখে বলছি, পরবর্তী যুগে কি বার্লিন কি লন্ডন কেউই টেকনিক্যালি আমার এমন পারফেক্ট ছবি তুলতে পারেনি। এবং স্মরণ রাখবেন, নটরাজনের না ছিল কৃত্রিম আলো বা স্টুডিও। এরপর যা দেখলুম সে আরো অবিশ্বাস্য। নটরাজনের অন্যতম গুরুর প্রথম মেয়ের বিয়ে। কোথায় গয়না গড়ানো যাবে সেই নিয়ে আলোচনা হচ্ছিল। স্বল্পভাষী নটরাজন অনেকক্ষণ ধরে চুপচাপ শোনার পর বলল, আমাকে মাল মশলা দিন, আমি করে দিচ্ছি। সবাই অবাক, তুমি শিখলে কোথায়? বলল, শিখিনি, দেখেছি কি করে বানাতে হয়। নন্দলাল চিরকালই অ্যাডভেঞ্চার এক্সপেরিমেন্টের কলম্বাস। দিলেন হুকুম, ঝুলে পড়ো। বিশ্বকর্মাই জানেন স্যাকরার যন্ত্রপাতি কোত্থেকে সে জোগাড় করল, কি কৌশলে কাজ সমাধা করল। গয়না দেখে কে কি বলেছিলেন সেটা না বলে শুধু সবিনয় নিবেদন করি, হিন্দু বিয়েতে বরপক্ষ আকছারি সহিষ্ণুতায় যুধিষ্ঠিরের সঙ্গে পাল্লা দিয়ে আসেন না। তারা পর্যন্ত পঞ্চমুখে গয়নার প্রশংসা করেছিলেন। নটরাজনের অন্যান্য গুণ উপস্থিত আর উল্লেখ করছি না। তবে পরবর্তী ঘটনা বোঝার জন্য একটি গুণ কীর্তন করি। এস্তেক বর্ণ পরিচয় স্পর্শ না করে শুধু কান দিয়ে সে শিখেছিল অদ্ভুত সড়গড় চলতি বাংলা। আমাকে শুধু গোড়ার দিকে একদিন শুধিয়েছিল, বাংলার কি কোনো স্ট্যান্ডার্ড উচ্চারণ নেই? উচ্চারণে উচ্চারণে যে আসমান জমিন ফারাক, কোনটা শিখি?
শান্তিনিকেতনে তখন ছিল নিরঙ্কুশ বাঙাল রাজত্ব। 5টা বাঁদরের বদলে 5টা বাঁদর হামেশাই ঝোপঝাড় থেকে বেরিয়ে পড়ার বদলে বেরিয়ে পড়ত অবিরাম ঝড়ঝড় বাড়ি ধারার মাঝখানে। আমি নটরাজনকে বললুম, আর যা করো করো, দোহাই আল্লাহর, আমার উচ্চারণ নকল করনি। আমি বাঙালস্য বাঙাল, খাজা বাঙাল। আর করিসনি গুরুদেবের, তার ভাষা, তার উচ্চারণ তার মুখেই শোভা পায়। করবি তো কর তোর গুরু নন্দলালের উচ্চারণ। বাংলায় এমএ পাস ধুরন্ধররা ওরকম সরল লইতি বাংলা বলতে পারে না। তারপর ঝাড়া 20টি বছর আমাদের দুজনাতে দেখা সাক্ষাৎ হয়নি, চিঠিপত্রও না। এই 20 বৎসরের ভিতর বাংলাদেশে থাকলে পৌষ মেলায় কখনো সখনো শান্তিনিকেতন গিয়েছি, ওর সাক্ষাৎ পাইনি। সত্যি বলতে কি, ওর কথা প্রায় ভুলেই গিয়েছিলুম। শুধু কেউ কখনো অচলিত গান, জগপতি হে সংশয় তিমির মাঝে না হেরি গতি হে, গাইলে মনে পড়ত নটরাজন ওর সুরটা বড় দরদ ভরা করুণ সুরে বাঁশিতে বাজাত। 1947 সাল। স্বরাজ যখন পাকা ফলটির মতো পড়ি করছে, ওই সময়ে আমি একদিন বাঙ্গালোরের এক রেস্তোরাঁয় বসে কফি খাচ্ছি। দেখি 3টি প্রাণী ঢুকে এক কোণে আসন নিল। একজন চীনা কিংবা জাপানি ছোট্টখাট্ট এক মুঠো মেয়ে, দ্বিতীয়া সুডৌলা তরুণী, খুব সম্ভবত তামিল, এবং সঙ্গে একে নটরাজন। চেহারা রত্তিভর বদলায়নি, শুধু কপালটি আরো চওড়া হয়েছে। চুলে বোধহয় অতি সামান্য একটু পাক ধরেছে। আমার চেহারা বদলে গেছে আগা 5 তলা, কিন্তু আর্টিস্ট নটরাজনকে ফাঁকি দিতে হলে প্লাস্টিক সার্জারি করাতে হয় এবং চোখ দুটো আই ব্যাংকে জমা দিতে হয়। নটরাজন আমাকে দেখা মাত্র উঠে এসে আমাকে তার টেবিলে নিয়ে গিয়ে মহিলাদের সঙ্গে আলাপ করিয়ে দিল। তামিলটি লেডি ডাক্তার, বিধবা, প্র্যাকটিস করেন, এবং জাপানিটি তার স্ত্রী। শুধালাম, তুমি আবার জাপান গিয়েছিলে নাকি? সেই মুখ চোরা নটরাজন মুখ চোরাই রয়ে গেছে। বলল, অনেক বছর কাটিয়েছি। সেদিন আর বেশি কথাবার্তা হলো না, শুধু বলল শহরের 3 মাইল দূরে ফাঁকা জায়গায় সেরামিকের ছোটখাটো কারখানা করেছে, বাড়িও। আমাকে শনিবার দিন উইকেন্ড করতে সেখানে নিয়ে যাবে। আমার ঠিকানাটা টুকে নিল। এ স্থলে বলে রাখা কর্তব্য বিবেচনা করি, আমি কুমোরের হাঁড়িকুড়ি থেকে আরম্ভ করে সেরামিক, পোর্সেলিন, গ্লেজড পটারি, ফাইয়াস এসবের কিছুই জানি নে। শুধু এইটুকু জানি যে স্টোনওয়্যার পাথরের জিনিস নয়। সেটা আমরা যাকে তামচিনি বলি, মেয়েরা যেসব বয়ামে আচার টাচার রাখেন। এটা উল্লেখ করার প্রয়োজন হলো এই কারণে যে সেই সন্ধ্যায় এক বন্ধুকে নটরাজনের কথা তুলতে তিনি বললেন, সেরামিক বাবদে ও যা জানে না সেটা জানার কোনো প্রয়োজন নেই। বিগেস্ট এক্সপার্ট ইন দ্য ইস্ট, এখানকার সরকারি সেরামিক ফ্যাক্টরির বড় কর্তা। শনিবারের সন্ধ্যায় নটরাজন আমাকে তার বাড়িতে নিয়ে গেল। তার বউ একটিমাত্র কথা না বলেই যা যত্ন আত্তি করল, সেটা দেখে বুঝলুম কেন চীন জাপানে প্রবাদ প্রচলিত আছে, চীনা খাদ্য আর জাপানি স্ত্রী স্বর্গসুখ, চীনা স্ত্রী আর জাপানি খাদ্য নরকভোগ। জাপানি স্ত্রী জাতির মতো কর্মঠ, শান্ত, সেবাপরায়ণ রমণী নাকি ইহ সংসারে নেই। আহারাদির পর নটরাজনের স্ত্রী বললেন, 2 বন্ধুতে কথাবার্তা বলুন। নানা কথা হওয়ার পর আমি বললুম, জাপানের কথা কও। নটরাজন সে রাত্রে কিছুটা বলেছিল, পরে আরো সবিস্তার বলল। শান্তিনিকেতন ছাড়ার পর আমার ধারণা হলো যে আর্টসের চেয়ে ক্রাফটসেই আমার হাত খোলে বেশি।
আমি বললুম, সে আর বলতে, সেই যে গয়না বানিয়েছিলে। বলল, সে কথা আর তুলো না, হাত ছিল তখন বড্ড কাঁচা। তা সে যাক, নানা ক্রাফট শিখলুম অনেক জায়গায়। শেষটাই চোখ পড়ল পোর্সেলিনের দিকে। সামান্য কিছুটা শেখার পরে বুঝলুম এ একটা মারাত্মক ব্যাপার, একটা নতুন জগৎ। এর সাধনায় আস্ত একটা জীবন কেটে যায়। মেলা কেতাবপত্র ঘেঁটে আবিষ্কার করলুম যে যদিও চীন এই কর্মে একদা সর্বশ্রেষ্ঠ ছিল, ড্রেসডেনও একদা অনেকখানি এগিয়ে গিয়েছিল। এখন কিন্তু জাপান এর রাজা। ঘটি বাটি বিক্রি করে চলে গেলুম জাপান। টোকিও পৌঁছানোর কয়েকদিন পরেই দেখি আমার ল্যান্ডলেডি চীনামাটি নিয়ে নাড়াচাড়া করছে। তার কাছ থেকে খবর পেলুম পোর্সেলিন অর্থাৎ চীনামাটির বাসনকোসন, কাপ, শশার বানানো এদেশে কুটির শিল্পও বটে। সে কি করে হয়? যে মাটি দিয়ে পোর্সেলিন তৈরি হয় তার থেকে বালু আর অন্যান্য খাদ সরাবার জন্য ব্যাপক বিস্তৃত ব্যবস্থা করতে হয় অনেকখানি জায়গা নিয়ে। আমি এখানে ব্যাঙ্গালোরে এসে করেছি, কিন্তু ঠিক ওতরাচ্ছে না। এখানকার মাটি ভালো নয়, খরচাও বিস্তর। ল্যান্ডলেডি বলল বাজারে রেডিমেড কাদা বিক্রি হয়। আমি ল্যান্ডলেডিকে বললুম, সে না হয় হলো, কিন্তু পোড়াবে যে, তার জন্য কিলন ফার্নেস বা পাঁজা পাবে কোথায়? আমি বাধা দিয়ে নটরাজনকে বললুম, আমাদের কুমোররা। বলল, হাই হাই, ওই টেম্পারেচারে মাটির হাঁড়িকুড়ি হয়। গ্লেজড পটারির এদেশের সব বস্তুই তাই জন্য আরো টেম্পারেচার তুলতে হয়, আর কমসে কম 2000 ফারেনহাইট না হলে। আমি বললুম, থাক থাক, ও সব আমি বুঝবো না। বলল, হ্যাঁ, সেই ভালো। তারপর খবর নিয়ে ন্যাজেমডো অবধি ওয়াকিবহাল হয়ে গেলাম। নিজের চাই শুধু একটা পটার্স হুইল কুমোরের চাক। বাজার থেকে রেডিমেড কাদা এনে তাতে চড়িয়ে বানাবে যা খুশি। সেগুলো ভেজা থাকতে থাকতেই তার উপর আঁকবে ছবি নিজস্ব আপন অনুপ্রেরণায়, এবং একই ছবি দুসরা সেটে আর নকল করবে না। যেরকম খাস পেন্টাররা একই ছবি দুবার আঁকেন না। ছবি আঁকা শেষ হয়ে গেলে সেগুলো ঠেলাই করে নিয়ে যাবে কিওলার কাছে। বহু লোকের কাছ থেকে একরাশ জমা হলে তবে সে ফায়ার করবে, নইলে খরচাই পোষায় না। তবে মোটামুটি বলে দেয় কবে এলে তোমার মাল তৈরি পাবে। মাল খালাসির সময় দেবে তার মজুরি। তারপর তুমি তোমার মাল পোর্সেলিনের দোকানে নিয়ে আসতে পারো, তারা বিক্রি করে তাদের কমিশন নেবে, কিংবা তুমি ঠেলা ভাড়া করে তার উপর মাল সাজিয়ে ফেরি করে বেড়াতে পারো। আমি বললুম, ব্যবস্থাটা উত্তম বলতে হবে। তারপর জিনিসটা যে এত সহজ সরল করে এনেছে জাপানিরা, সেটা আমি জানতুম না। সেই দিনই সব কিছু জোগাড় করে লেগে গেলুম কাজে। টেকনিক্যাল দুটো একটা সামান্য জিনিস ল্যান্ডলেডির করার ধরন থেকে অনায়াসে শিখে ফেললুম। আর এ ব্যাপারে তো এই আমার পয়লা হাতেখড়ি নয়। আর কাপ পটে আঁকার মতো ছবির বিষয়বস্তু নিয়েও আমার কোনো দুর্ভাবনা ছিল না। মাল যখন সমুচা তৈরি হলো তখন কিছুটা দিলুম দোকানে, আর ঠেলা নিয়ে ফেরি করতে কার না শখ যায়। ভারতীয় বলে সর্বত্রই পেলুম অকৃপণ সৌজন্য আর সাহায্য। তুমি জানো কি না জানি নে, এ শতাব্দীর গোড়ার দিকে এক ভবঘুরে জাপানি না জানি কি করে ভাসতে ভাসতে পৌঁছই তোমাদের ঢাকা শহরে। ভাবতেই কিরকম মজা লাগে। দুনিয়ার সব জায়গা ছেড়ে ঢাকা। তবে ওই চিরসবুজের দেশ আমারও দেখা আছে। তাকে এমনি মুগ্ধ করল যে সে সেখানে একটা সাবানের কারখানা খুলল, এবং শেষটাই একটি হিন্দু মেয়েকে বিয়েও করল। বাপ মাকে দেখাবার জন্য একবার নিয়ে গেল তার বউকে জাপানে। বুদ্ধের দেশের মেয়ে জাপানে এসেছে, খবরটা দেশময় ছড়িয়ে পড়ল মুখে মুখে। সেই অজ পাড়াগা রাতারাতি হয়ে গেল
জাপানের তীর্থভূমি। হাজার হাজার নরনারী লাইন দিয়ে দাঁড়িয়ে গেল সেখানে কন্যার দর্শনাভিলাষে। ভাবো মেয়েটার অবস্থা। ঘন্টার পর ঘন্টা তাকে বসতে হলো পদ্মাসনে, আর জাপানিদের লাইন তাকে প্রণাম করে পাদ্য অর্ঘ্য দিয়ে নিজেদের ধন্য মনে করল। আমি বললুম, মহিলাটি ঢাকায় ফিরে তার জাপান অভিজ্ঞতা বাংলায় লেখেন, বড় সবিনয় ভাষায়। আমি পড়েছি। সে তো এলাহি ব্যাপার হয়েছিল। হবে না? আমার আমলে আমাদের রাসবিহারী বাবু ছিলেন জাপানিদের সাক্ষাৎ দেবতা। ভারতবর্ষ থেকে জাপানে যে কেউ আসুক না কেন, এমনকি ইংরেজও তার কাগজপত্র যেত ওঁর কাছে। তিনি না বললে পত্রপাঠ আগন্তুকের জাপান ত্যাগ ছিল অনিবার্য। আর গুরুদেবের কাছ থেকে কেউ চিঠি নিয়ে এলে রাসবিহারী বাবু তাকে সমাজের সর্বোচ্চদের সঙ্গে আলাপ করিয়ে দিতেন। বৈশাখী পূর্ণিমায় বুদ্ধের জন্মদিনে তার বাড়ি থেকে প্রসাদ বিতরণ হতো। কিউ দাঁড়াতো মাইল দুয়েক লম্বা। সিঙ্গাড়া না আমাদের দেশের কি একটা খাবার জাপানিদের কাছে রোমান্টিক এবং হোলি। আমি অবশ্য পারতপক্ষে মাতৃভূমির পরিচয় দিতুম না। তবু বিক্রি হতে লাগলো প্রচুর। তার কারণ সরল। পাত্রের গায়ে অজানা ডিজাইন, নবীন ছবি, তা সে ভালো হোক আর মন্দই হোক, সকলেরই চিত্তচাঞ্চল্য এনে দেয়। তারই ফলে আমি পরমানন্দে দিন কাটাতে লাগলুম। ফেরিটেরি আর করিনে, নিতান্ত 2 মাসে 6 মাসে এক দিন রোমান্সের জন্য। করে করে 2 বছর কেটে গেল। একদিন ওই ঠেলা গাছের ছায়ায় দাঁড় করিয়ে আমি জিরোচ্ছি। এমন সময় এক থুরথুরে অতিবৃদ্ধ জাপানি খানদানি সামুরাই, অন্তত আমার তাই মনে হলো, থমকে দাঁড়ালেন ঠেলার সামনে। কিন্তু এর মুখে দেখি তীব্র বিরক্তি। পুরু পরকলার ভিতর দিয়ে ক্ষণে তাকান আমার দিকে, ক্ষণে ঠেলার মালের দিকে। জাপানিরা অসহ্য রকমের অসম্ভব ভদ্র, অসন্তুষ্টি কিছুতেই প্রকাশ করতে চায় না। এর কিন্তু ধৈর্যের বাঁধ যেন টুটে গেল। বিড়বিড় করে বলতে লাগলেন, এসব কি, এসব কি করেছ? যাও যাও ওস্তাদ অসীমারের কাছে, তোমাকে আর কেউ বাঁচাতে পারবে না। তারপর আমাকে পাশ কাটিয়ে যেতে যেতে বললেন, এরকম সুরেলা গলা নিয়ে কি বিশ্রী বেসুরা গান। আমি বাড়িতে এসে মাথায় হাত দিয়ে বসে পড়লুম। সত্যিই তো, আমি এ 2 বছরে নতুন শিখেছি কি। কাদা কি করে তৈরি করতে হয়, কিলন কি করে জ্বালাতে হয়, অন্য সব বাদ দিচ্ছি। কিছুই তো শিখিনি। দেশে ফিরলে ওগুলো আমায় করে দেবে কে? আর বাসনকোসনের শেপে ছবিতে নিশ্চয়ই মারাত্মক ত্রুটি আছে, নইলে রাস্তার বুড়ো ওরকম খাপ্পা হলো কেন? চিন্তা করতে করতে মনে পড়ল শান্তিনিকেতন মন্দিরে গুরুদেবের একটা সারমনের কথা। সোনার পাত্রে সত্য লুকানো রয়েছে। সবাই পাত্র দেখে মুগ্ধ, ভিতরে হাত দিয়ে খোঁজে না সত্য কোথায়। আমার হয়েছে তাই। এখানে কাঁচা পয়সা কামিয়ে আমি অবহেলা করেছি সিরামিকের নিগূঢ় তত্ত্ব। কিন্তু আর না। ওস্তাদ অসীমা সম্বন্ধে খবর নিয়ে কিন্তু বিশেষ ভরসা পেলুম না। তিনি বাস করেন এক অজ পাড়া গাঁয়ে এবং গত 10 বছর ধরে কোনো সাগরেদ নিতে রাজি হননি। তবে সবাই এক বাক্যে বললেন, ওরকম গুণী এখন তো কেউ নেই, সেরামিকের ইতিহাসেও কমই জন্মেছেন। যা হয় হবে কুল কপালে। সব জিনিসপত্র বিক্রি দিয়ে এক ফালি বিছানা আর একটি সুটকেস নিয়ে পৌঁছলুম সেই গাঁয়ে। খুঁজে বের করলুম ওস্তাদের বাড়ি। জাপানি ভাষা কিন্তু আমি বাংলার মতো শুধু কান দিয়ে শিখিনি। প্রথম দিন থেকে রীতিমতো ব্যাকরণ অভিধান নিয়ে, তোমরা যেরকম আশ্রমে শাস্ত্রী মশাইয়ের কাছে সংস্কৃত। আমি বললুম, থাক থাক। ওস্তাদের ঘরে ঢুকে মাটিতে মাথা ঠেকিয়ে তাকে প্রণাম করে অতিশয় বিনয় ততোধিক বশ্যতা প্রকাশ করে তার শিষ্য হওয়ার ভিক্ষা চাইলুম। যেন বোমা ফাটল। বেরিয়ে যাও এক্ষুনি,
বেরো এখান থেকে। আমি ভয়ে ভয়ে এসেছিলুম সত্যি, কিন্তু এরকম পদাঘাত প্রত্যাশা করিনি। আরম্ভ করলুম কাকুতি মিনতি। সুদূর ইন্ডিয়া থেকে এসেছি, আমি হত্যে দেব ইত্যাদি, আর শুধু মাটিতে মাথা ঠেকাই। অনেকক্ষণ পর তিনি অতিশয় শান্ত সংযত কণ্ঠে বললেন, আমি কি করি না করি সে কথা কাউকে বুঝিয়ে বলার প্রয়োজন বোধ করি নে, তবু তোমাকে বলছি, বিদেশি বলে। আমার কাছে লোক এসে 2-4 মাস তালিম নিয়ে পালিয়ে গিয়ে রটায় তারা আমার শিষ্য। কিছুই তারা শেখেনি, আর আমার নাম ভাঙিয়ে খায়। তাই আমি প্রতিজ্ঞা করেছি আর কোনো শিষ্য নেব না। আমি বললুম, নটরাজন, বড়দার ওস্তাদ গাওয়াইয়া ফৈয়াজ খানও হুবহু ঠিক একই কারণে তার জীবনের শেষের দিকে আর কোনো চেলা নিতেন না। নটরাজন বলল, ওদের দোষ দিইনে, কিন্তু আমার দিকটাও তো দেখতে হবে। আমি আমার ওস্তাদকে অনেক বোঝাবার চেষ্টা করলুম, আমি ওরকম কোনো কুমতলব নিয়ে আসিনি। তিনি অটল অচল নির্বাক। কি আর করি, বারান্দায় গিয়ে বসে রইলুম বিছানাটার উপর, দেওয়ালে হেলান দিয়ে। আর আমি নাছোড় বান্দা, জীবন মরণ আমার পণ। ঘণ্টাখানিক পর ওস্তাদ বাড়ি থেকে বেরিয়ে কোথায় চলে গেলেন আমাকে দেখে সঙ্গে সঙ্গে চোখ ফিরিয়ে নিলেন। আমি এক লাফে ঘরের ভিতর ঢুকে তার চাকরকে খুঁজে বের করে বললুম, দাদা, এখন তুমিই আমার একমাত্র ভরসা, তুমি আমায় সাহায্য করো। সে আগেই শুরুর সঙ্গে আমার বাক্যালাপ শুনেছিল, তাকে বকশিসের লোভও দেখালুম। তার অনুমতি নিয়ে ওস্তাদের সব কখানা ঘরে লাগালুম ঝাঁট, ঝাড়াই পোছাই, খুঁটিয়ে খুঁটিয়ে তন্ন তন্ন করে। গামলার জল পাল্টালুম, রং তুলি গুছিয়ে রাখলুম, জামা কিমোনো ভাঁজ করলুম, বিছানা দুরুস্ত করলুম। তারপর ফের বারান্দায় বিছানার ওপর। ওস্তাদ ঘণ্টাখানেক পরে ফিরে এসে দরজার সামনে এক লহমাত্তরে একটু থমকে দাঁড়ালেন, কিন্তু নির্বাক। এবার চাকরকে চায়ের হুকুম দিলেন। আমি আড়াল থেকে লক্ষ্য করলুম। ঘণ্টাখানেক পরে খেয়ে শুতে গেলেন। আমি গাঁয়ের যে একটিমাত্র খাবারের দোকান ছিল সেখানে সুটকি ভাত খেয়ে এলুম। ওস্তাদ ঘুম থেকে উঠে চায়ের জন্য হাঁক দিতেই আমি রান্নাঘর থেকে চায়ের সরঞ্জাম এনে মেঝেতে হাঁটু গেড়ে বসে চা তৈরি করে কাপ এগিয়ে দিলুম। তিনি তখন আমার দিকে পিছন ফিরিয়ে ভেজা পাত্রে ছবি আঁকছিলেন। পেয়ালা হাতে নিয়েই ঘাড় ফিরিয়ে একবার কুটিল নয়নে আমার দিকে তাকালেন, কিন্তু নির্বাক। এরপর আমি রং গুলে দিতে লাগলুম। যাই বলো যাই কও, আমিও আর্টিস্ট, কখন কোন রঙের দরকার হবে আগের থেকেই বুঝতে পারি, তাকে অপেক্ষা করতে হয় না। তিনি নির্বাক। সে রাত্রে আমি বারান্দাতেই ঘুমিয়েছিলুম, কিন্তু ওই এক রাত্রি। ভোর থেকেই লেগে গেলুম চাকরের কাজে। তার পরের দিন, ফের পরের দিন। চাকরটা এখন আর তার ঘরেই ঢোকে না, তিনি নির্বাক। আমি দুবেলা হোটেলে গিয়ে শুটকি ভাত খাই আর রাত্রে চাকরের পাশে শুই। বিশ্বাস করবে না, এই করে করে প্রায় 1 মাস গেল। তিনি নির্বাক। মাসখানেক পরে এক রাত্রে আমি আমার ইচ্ছা আর কিছুতেই দমন করতে পারলুম না। যা দেখেছি সেইটে কাজে লাগাবার অদম্য কামনা আমার ঘুম তাড়িয়ে দিয়েছে। অতি চুপিসারে ওস্তাদের পটার্স হুইলের পাশে বসে একটা জামবাটি তৈরি করতে লাগলুম তন্ময় হয়ে। হঠাৎ পিঠের উপর একটা 82 শিক্কার কিল আর হুঙ্কার। কোন গর্ধব তোমাকে শিখিয়েছে ওরকম ধারা বাটি ধরতে? কোন মর্কট তোমাকে শিখিয়েছে ওরকম আঙুল চালাতে? প্রত্যেকটি জিনিস ভুল, যেন ইচ্ছে করে যেখানে যে ভুলটি করার সেটা মেহনত করে করে শিখেছ। হাঁটো ইহাঁ সে।
গুরু প্রথম নিজে করলেন। কি বলবো ভাই, তার 10টি আঙুল যেন 10টি নর্তকী, প্রত্যেকটির ফাংশন যেন ভিন্ন ভিন্ন, নাচে আপন আপন নাচ। তারপর আমাকে বসিয়ে আমার হাতে হাত ধরে শুরু করলেন গোড়ার থেকে, আর শুধু বলেন, হা আমার অদৃষ্ট, এসব গলদ মেরামত করতে করতেই তো লেগে যাবে 5টি বছর। এই আমার প্রথম পাঠ। ভোর অবধি চলেছিল। সকালবেলা চা খেতে খেতে শান্ত কণ্ঠে বললেন, ভুল প্র্যাকটিস যে কি মারাত্মক হতে পারে তার কল্পনাও তোমার নেই। তোমার ঘরঝাড় দেওয়া রং গোলা থেকে আমি অনুমান করেছিলাম তোমার হাত আছে, কিন্তু অসম্ভব খারাপ রেওয়াজ করে করে তার যে সর্বনাশ করে বসে আছো সেটা জানলে প্রথম দিনই পুলিশ ডেকে তোমাকে তাড়িয়ে দিতুম। এখন দেখি কি করা যায়। এও আমার এক নতুন শিক্ষা। তোমাকে নেব 2 শর্তে। প্রথম, আমি অনুমতি না দেওয়া পর্যন্ত তুমি তোমার কাজ জনসাধারণকে দেখাতে পারবে না। দ্বিতীয়, আমি অনুমতি না দেওয়া পর্যন্ত তুমি শিক্ষাক্ষান্ত দিয়ে পালাতে পারবে না। আমি বুদ্ধের নামে শপথ করলুম। তারপর ভাই আরম্ভ হলো আমার পিঠের ওপর রাঁদা চালানো। একই কাজ 100 বার করিয়েও তিনি তৃপ্ত হন না। আর মোস্ট এলিমেন্টারি টাস্ক, সঙ্গীতের উপমা দিয়ে বলতে পারি, এ যেন স্রেফ সারে গামা পাধানিসা সানি ধাপা মাগা রেশা, সারে গামা পাধানি। আমি বললুম, বোমা পড়ে জাপানি। নটরাজন অবাক হয়ে বলল, সে আবার কি? আমি বললুম, সিলেটে গত যুদ্ধে প্রথম জাপানি বোমা পড়ার সঙ্গে সঙ্গে গ্রাম্য কবি রচেন, সারে গামা পাধানি বোমা পড়ে জাপানি, বোমার মধ্যে কালো সাপ, ব্রিটিশে কয় বাপরে বাপ। নটরাজন বলল, আমার অবস্থা তখন ব্রিটিশের চেয়েও খারাপ। তারা তো পালিয়ে বেঁচেছিল, আমার যে পালাবারও উপায় নেই। তবে শুরু এখন বাংময়। চা খেতে খেতে বেড়াতে যেতে যেতে ফাইয়াস পর্সেলিনের গুচ্ছতম তত্ত্ব বোঝাতেন, কিন্তু রেওয়াজের বেলা সেই প্রাণঘাতী সারে গামা। পাক্কা 1.5 বছর পরে পেলুম দ্বিতীয় পাঠ। ইতোমধ্যে দেখি এ দেশের ব্যাপারটাই আলাদা। অনেকদিন একটানা পাত্র গড়ে তার উপর ছবি এঁকে যখন এক উই তৈরি হলো, তখন গুরু কিনে সেগুলি ঢুকিয়ে করলেন ফায়ারিং। ইতোমধ্যে পটারির সমজদারদের কাছে নিমন্ত্রণ গেছে। অমুক দিন অমুকটার সময় তার পটারির প্রদর্শনী। ঢাউস ঢাউস মোটর চড়ে গ্রাম্য পথ সচকিত করে এলেন লক্ষপতিরা। তারা চা খেলেন, সার্ভ করলুম। সবাই ভাবলেন আমি বিদেশি চাকর। একজন একটু কৌতূহল দেখিয়েছিলেন, গুরু সেটা অঙ্কুরেই বিনাশ করলেন। তারপর ওদের সামনেই কিলন থেকে পটারি বের করা হলো। 500 থেকে আরম্ভ করে এক এক সেট 2000-3000 টাকায় সব বিক্রি হয়ে গেল। দেশে বিলেতে মানুষ যেরকম ছবি মূর্তি কিনে নিয়ে আপন কালেকশন বানায়। তারপর আস্তে আস্তে অনুমতি পেলুম পাত্রের গায়ে ছবি আঁকার। পুরো 1 বছর ধরে পাত্র গড়ি, ছবি আঁকি, কিন্তু কিনে ঢোকবার অনুমতি পাইনে। ভেঙে ফেলতে হয় সব। সে কি গব্য যন্ত্রণা। এমন সময় এলো শুরুর আর একটা প্রদর্শনী। আমি গোপনে গুরুর উইয়ের সঙ্গে আমার একটা কাপ এক কোণে রেখে দিলুম। ডিজাইন দিয়েছিলাম পার্সিয়ান। আমাদের দেশে তো সেরামিকের ঐতিহ্য নেই, আর পার্সিয়ান ডিজাইন জাপানে প্রায় অজানা। চায়ের পর কিলন খোলার সময় প্রায় একই সময়ে সকলের দৃষ্টি পড়ে গেল আমার কাপটার ওপর। আমি আশা করেছিলুম ওটা আমি গোপনে সরিয়ে নিতে পারবো। আমি তখন ছো মেরে সেটা সরিয়ে করলুম পলায়ন। ওদের ভিতর তখন আরম্ভ হয়ে গিয়েছে। আমার কাপ নিয়ে নিলাম। গুরু বসবার ঘরে এসে আমাকে ডাকলেন।
আমি এসে মাটিতে মাথা ঠেকিয়ে প্রণাম করে তার পায়ের কাছে কাপটি রাখলুম। তখন তারা বুঝলেন এটা কার কাজ। গুরু স্মিত হাস্যে ওদের সব কিছু বয়ান করে বললেন, শিগগিরই ওর আপন প্রদর্শনী হবে, আপনারা কে কি চান অর্ডার দিয়ে যান। ওরা চলে গেলে আমি সব বুঝিয়ে গুরুর কাছে মাফ চাইলুম। তিনি প্রসন্ন বদনে বললেন, 2-4 মাসের ভিতর এমনিতেই হতো, তোমাকে কিছু বলিনি। আমি কাজে লেগে গেলুম। গুরু আপন কাজ বন্ধ করে দিয়ে পই পই করে তদারকি করলেন আমার প্রত্যেকটি পদক্ষেপ বা অঙ্গুলি চালনা। নিমন্ত্রণপত্র বেরুলো তার নামে, আমার প্রথম প্রদর্শনী। গুরু বললেন, তোমার একটা ফটো ছেপে দাও চিঠিতে। নটরাজন বলল, দাঁড়াও, সে চিঠির একটা কপি বোধহয় বইয়ের কাছে আছে। তাকে স্মরণ করা হলে তিনি নিয়ে এলেন একটা অ্যালবাম, তাতে মেলা প্রেস কাটিংস, নটরাজনের প্রদর্শনীর রিভিউ। নিমন্ত্রণপত্রে তাজ্জব হয়ে দেখি ফটোতে নটরাজনের মাথায় খাস পাঠান পাগড়ি। আমি বললুম, এ কি? বলল, ভাই, জাপানিরা ওই পাগড়িটাই চেনে, ওটা হলেই ইন্ডিয়ান। আমি শুধালুম, তারপর? প্রদর্শনী হলো। গুরু ময়ূরটার মতো পেখম তুলে ঘোরাঘুরি করলেন। বেবাক মাল বিক্রি হয়ে গেল। কড়া কড়া টাকা পেলুম। কাগজে কাগজে রিভিউ বেরুলো। নটরাজনের স্ত্রী বললেন, তিনি জাপানের অন্যতম সেরা আর্টিস্ট বলে স্বীকৃত হলেন। নটরাজন বলল, সেসব পরে হবে, আমার মস্তকে কিন্তু 7 দিন পরে সাক্ষাৎ বজ্রাঘাত। চাঁদের আলোতে ঝর্ণাতলায় চুকচুক করে শাকে খেতে খেতে গুরু বললেন, এইবারে বৎস তোমার ছুটি, টোকিওতে গিয়ে আপন পসরা মেলো। আমি আর্তকণ্ঠে বললুম, গুরুদেব, আমার যে কিছুই শেখা হয়নি। গুরুদেব বললেন, বৎস, শেখার তো শেষ নেই, কিন্তু গুরুর কাছ থেকে তালিম নেবার একটা শেষ থাকে। তোমাদের স্কুল কলেজেও তো শেষ উপাধি দিয়ে বিদায় দেয়। তখন কি আর গুরু শোনে তোমার মিনতি যে তোমার কিছুই শেখা হয়নি? আমি যেসব হুনর পুরুষানুক্রমে পেয়েছি তার প্রত্যেকটি তোমাকে শিখিয়েছি। এবারে আরম্ভ করো সাধনা। আমার সব অনুনয় বিনয় ব্যর্থ হলো। বললেন, মাঝে মাঝে এসো, তোমার কাজ দেখে আলোচনা করব, নির্দেশ দেব না, আলোচনা করব। আমি পরের দিন আমার সঞ্চয়ের সব অর্থ গুরুর পদপ্রান্তে রাখলুম, গুরু দক্ষিণা। তিনি একটি কড়িও স্পর্শ করলেন না। অনেক চেষ্টা দিলুম, আবার তিনি নির্বাক, সেই প্রথম দিনের মতো। বেশ খানিকক্ষণ কি যেন একটা ভেবে নিয়ে নটরাজন বলল, এর সঙ্গে কিন্তু একটা সাইড ড্রামাও আছে। সেটা কি? মুচকি হেসে বলল, তার কন্যার। মিসেস উঠে বললেন, আমি চললুম। তিনি সঙ্গে সঙ্গে হাওয়া। নটরাজন বলল, তার কন্যার পানি গ্রহণের অনুমতি চাইলুম। আমি বললুম, সে কি, এর তো কিছু বলনি। বললুম তো, সে অন্য নাট্য, আরেকদিন বলবো। গুরু কি বললেন? 2 হাত দিয়ে জড়িয়ে ধরে প্রাণ ভরে আশীর্বাদ করলেন। বললেন, আমার দুর্ভাবনার অন্ত ছিল না যে আমার গুণী মেয়ে কোন আনাড়ির হাতে পড়ে, যে সেরামিকের রস জানে না। তোমরা দুজনাতে আমার ঘরানা বাঁচিয়ে রাখবে, সমৃদ্ধ করবে। আমার স্ত্রী সত্যি ভালো কাজ করতে পারে। পরের দিন শুধালুম, দেশে ফিরে কি করলে? দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি জানতুম এদেশে অলঙ্ঘ বাধা বিঘ্ন। কাদা কিলুনের কথা বাদ দাও, আমার হ্যান্ড পেটেন্ট অরিজিনাল জিনিস 500,000 টাকা দিয়ে কিনবে কে? এদেশে তো এসব কেউ জানে না, ভাববে আমি পাগল। একটা টি শার্টের জন্য 500 টাকা চাইছি। এদেশে জাপানি ক্রকারি আসে মেশিনে তৈরি, মাস প্রোডাকশন। আমার তো প্রতি মাসে অন্তত 700,000 টাকা চাই। জাপানে প্রতি মাসে 5-7 হাজারও কামিয়েছি। আমি বললুম,
এ কি ট্র্যাজেডি! যা শিখলে তার সাধনা করতে পেলে না। হেসে বলল, আমি কি পয়লা না শেষ? বিদেশ থেকে উত্তম সায়েন্স শিখে এসে কত পণ্ডিত উপযুক্ত যন্ত্রপাতির অভাবে এদেশে শুকিয়ে মরে। আর যারা ছবি আঁকে তাদেরই বা কজনের অন্ন জোটে। তাই একটা চাকরি নিয়েছি, দেখি অবসর সময়ে যদি কিছু। আমি উৎসাহের সঙ্গে বললুম, তোমার চাকরিটা তো ভালো। তোমাদের সেরামিক ফ্যাক্টরি শুনেছি ভারতের সর্বোত্তম, সবচেয়ে বেশি টেম্পারেচার তুলতে পারো তোমাদের কিনে। অট্টহাস্য করে নটরাজন বলল, ইনসুলেটর ইনসুলেটর, লক্ষ লক্ষ কোটি কোটি। টেলিগ্রাফের খুঁটির মাথায় সাদা মুন্ডুটা দেখেছ? আমরা বানাই সেই মাল। অষ্টপ্রহর তাই বানিয়েও বাজারের খাই মেটাতে পারিনে। কোম্পানির ওতেই লাভ, ওতেই মুনাফা। আর দয়া করে ভুলো না, হরেক রকম ইনসুলেটর সেরামিক পর্যায়েই পড়ে। হা 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 হা, যেমন দেওয়ালে যে রং লাগাই সেও পেন্টার, অবন ঠাকুরও পেন্টার। ইনসুলেটর হে ইনসুলেটর। সৈয়দ মুজতবা আলীর লেখা গল্প নটরাজনের একলব্যত্বের পাঠ এখানেই শেষ হলো। পরের অডিওতে নতুন গল্প নিয়ে ফিরে আসবো। সঙ্গে থাকুন। ধন্যবাদ।